আসসালামু আলাইকুম, আমি শের বাংলা মেডিকেল কলেজের আব্দুল আল কাফি বলছি। আজকে আমাদের টপিকস টি সেল ডেভেলপমেন্ট। উই নো দ্যাট টি সেল অরিজিনেট করে ফ্রম দ্য বোন ম্যারো অ্যান্ড সেটা ম্যাচিউর হয় থাইমাসে গিয়ে। আজকে আমরা পড়ব কীভাবে ইনম্যাচিউর টি লিম্ফোসাইট ম্যাচিউর হয় ইন থাইমাস। তো প্রথমে আমাকে জানতে হবে একটা টি সেলে আসলে কি থাকে বা টি সেলের কাজ কী। এই যদি একটা টি সেল থাকে, টি সেলের গায়ে একটা টিসিআর বা টি সেল রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরটা আমরা জানি যখন আমাদের বডিতে যখন নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ কোনো একটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারবে না, তখন এই ম্যাক্রোফেজ MHC2 মলিকুলের মাধ্যমে যে অ্যান্টিজেনটাকে ধ্বংস করতে পারলো না সেটাকে MHC2 মলিকুলের মাধ্যমে ম্যাক্রোফেজ তার সেল সারফেসে প্রদর্শন করবে। তখন এই টি সেল তার টি সেল রিসেপ্টরের মাধ্যমে অ্যান্টিজেনটাকে শনাক্ত করবে। তার মানে এটার কাজ হচ্ছে আমাদের যে কোনো ইমিউনিটির ক্ষেত্রে প্রথমে আসবে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ, তারা ফ্যাগোসাইটোসিস করে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করার চেষ্টা করবে। যখন তারা ধ্বংস করতে পারবে না তখন তারা টি সেলের কাছে যাবে, কিন্তু টি সেলকে গিয়ে তারা রিপ্রেজেন্ট করবে কি যে আমি এই অ্যান্টিজেন নামক ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতে পারলাম না। তাহলে এই ম্যাক্রোফেজ এই অ্যান্টিজেনটাকে কীভাবে প্রদর্শন করছে? MHC2 মলিকুলের মাধ্যমে। তো এটাকে প্রদর্শন করলো টি সেলের গায়ে একটা টি সেল রিসেপ্টর থাকে। এই টি সেল রিসেপ্টরটা এই অ্যান্টিজেনটাকে বাইন্ড করে, দেন তখন আইডেন্টিফাই করে নিল। পরবর্তীতে টি সেল থেকে টি সেল বি সেলকে উদ্ভূত করে অ্যান্টিবডি তৈরি করে। টি সেল বি সেলকে বলে যে তুমি অ্যান্টিবডি তৈরি করো, এবং টি সেল আরেকটা কাজ করে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। তাহলে ম্যাক্রোফেজ যে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতে পারলো না, সে কার কাছে গেল? টি লিম্ফোসাইটের কাছে। টি লিম্ফোসাইটের কাছে গেল, সে যে অ্যান্টিজেনটাকে যে রিপ্রেজেন্ট করবে, কার মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছে? তার সেল সারফেসে MHC2 মলিকুলের মাধ্যমে। মানে এই দুইটা সংস্পর্শে MHC2 মলিকুল থাকে। MHC2 মলিকুল তখন অ্যান্টিজেনটাকে ধরে রাখে। টি সেলের গায়ে টি সেল রিসেপ্টর থাকে। এই টি সেল রিসেপ্টর তখন অ্যান্টিজেনটাকে চিহ্নিত করে। এই চিহ্নিত করে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে বি সেলকে বলে অ্যান্টিবডি তৈরি করতে। সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে সাইটোটক্সিক টি সেলকে বলে যে তুমি অ্যাক্টিভেট হও। তার মানে আমরা দেখলাম টি সেল রিসেপ্টরের কাজ কি? এই অ্যান্টিজেনটাকে চিহ্নিত করে এই অ্যান্টিজেনটার জন্য স্পেসিফিক অ্যান্টিবডি এবং এই অ্যান্টিজেনটার জন্য স্পেসিফিকভাবে সাইটোটক্সিক টি সেলকে স্টিমুলেট করা এবং অ্যাক্টিভেট করা। কিন্তু আমাদের বডিতে অসংখ্য ধরনের অ্যান্টিজেন আছে, বাইরে থেকে ফরেন বডি অসংখ্য টাইপের হয়। তার মানে আমরা জানতে পাচ্ছি এই অসংখ্য বিভিন্ন রকমের যদি অ্যান্টিজেন থাকে, তাহলে এই বিভিন্ন রকমের অ্যান্টিজেনের সাথে বাইন্ড করার জন্য টি সেলের গায়ে কী থাকবে? বিভিন্ন রকম টি সেল রিসেপ্টর থাকে। কিন্তু আমরা জানি একটা টি সেলে একটা টিসিআর থাকে বা টি সেল রিসেপ্টর থাকে। তাহলে আমাদের বডিতে অসংখ্য ধরনের টি লিম্ফোসাইট থাকবে এবং প্রত্যেকটা টি লিম্ফোসাইটের টি সেল রিসেপ্টর হবে আলাদা আলাদা। এই অ্যান্টিজেনের সাথে যে টি সেলের রিসেপ্টরটা মিলবে, সেই টি সেল তখন এই বি সেল আর সাইটোটক্সিক টি সেলকে তখন কাজ করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই টিসিআর টি লিম্ফোসাইটের ভিতরে সব কিছু ঠিক থাকে, কিন্তু এই টি সেল রিসেপ্টর কী করে? একটা টি লিম্ফোসাইট থেকে আরেকটা টি লিম্ফোসাইটে পরস্পর ভ্যারি করে। এবার আমরা এটাই বলবো যে এরকম একটা পরিপূর্ণ ম্যাচিউর টি সেল কীভাবে তৈরি হয়। বোন ম্যারোতে ইনম্যাচিউর ছিল, সে থাইমাসে এসে কীভাবে ম্যাচিউর হলো, সেটাই আজকে আমাদের পড়ার টপিকস। তো সে যখন বোন ম্যারোতে ছিল তখন তো সেটা ইনম্যাচিউর হওয়ার কারণে একটা টি সেলকে পরিপূর্ণ ম্যাচিউর টি সেলকে প্রকাশ করার জন্য তার গায়ে তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে CD4 মলিকুল, CD8 মলিকুল অ্যান্ড টি সেল রিসেপ্টর। এবং টি সেল রিসেপ্টর আবার তৈরি হয় হচ্ছে তিনটে জিনিস দিয়ে: আলফা চেইন, বিটা চেইন অ্যান্ড CD3 মলিকুল। তার মানে আমরা বলতে পারলাম একটা ম্যাচিউর টি সেলের গায়ে কী কী চিহ্ন থাকবে? CD4 মলিকুলের চিহ্ন থাকবে, CD8 মলিকুলের চিহ্ন থাকবে, টি সেল রিসেপ্টরের চিহ্ন থাকবে। টি সেল রিসেপ্টর কী কী নিয়ে তৈরি? আলফা চেইন, বিটা চেইন অ্যান্ড CD3 মলিকুল। এটা ভোলা যাবে না। তাহলে একটা যদি এটা ম্যাচিউর পেলাম, তাহলে ইমম্যাচিউরে কি এসব থাকবে না। সে বোন ম্যারো থেকে কেবল বের হয়ে আসলো, তখন কোনো প্রকার CD4 পাবো না, CD8 পাবো না, কোনো প্রকার টি সেল রিসেপ্টর পাবো না।
যেহেতু সে স্টেম সেল থেকে আস্তে আস্তে বোন ম্যারো থেকে বের হয়ে আসছে আদি, সেজন্য বোন ম্যারোর স্টেম সেলের কিছু মার্কার থাকতে পারে CD4। এবার সে যত আস্তে আস্তে ম্যাচিউর হবে তত সে এসব মলিকুলগুলো তার গায়ে বসাতে থাকবে। এখন এসব মলিকুলগুলো কি এক ধরনের প্রোটিন। আমরা জানি এসব প্রোটিন তৈরি হয় কিভাবে। এই টি লিম্ফোসাইট যাতে একটা সেল, এই সেলের 7 নম্বর ক্রোমোজোমে অবস্থিত কিছু জিন থাকে। এই জিন দুটো এঁকেছি। আমরা জানি জিন হচ্ছে একটা ডিএনএর অংশ। এই জিনের যখন অ্যাক্টিভেট হবে তখন সেটা এমআরএনএ তৈরি করবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করবে, প্রোটিন থেকে পরবর্তীতে টি সেল রিসেপ্টর মলিকুল তৈরি করতে পারে, আলফা চেন, বিটা চেন, CD3 মলিকুল। এই যে এগুলো ম্যাচিউর সেলের জন্য যা যা দরকার সেগুলো তখন এগুলো তৈরি করতে পারে। এই সম্পূর্ণ ঘটনাটাকে বলতেছি জিন এক্সপ্রেশন। এই ঘটনাটা কিভাবে ঘটে আরেকটু আগে আমরা দেখলাম টি সেল রিসেপ্টর বিভিন্ন রকমের হতে পারে, যেহেতু এখানে বাইন্ড করার জন্য বিভিন্ন রকমের হতে হবে টি সেল রিসেপ্টর। তাহলে এই বিভিন্ন রকমের টি সেল রিসেপ্টর কীভাবে হবে? টি সেল রিসেপ্টর তো তৈরি আলফা চেন, বিটা চেন অ্যান্ড CD3 মলিকুল। তার মানে এগুলাতে ভ্যারিয়েশন হতে হবে, এগুলাতে ভ্যারিয়েশন হলে টি সেল রিসেপ্টরের ভ্যারিয়েশন হবে। তাহলে এই ভ্যারিয়েশনটাকে বলে ভ্যারিয়েবল ডাইভার্সিটি অ্যান্ড জয়েনিং। কীভাবে হয় দেখো, এখানে বিভিন্ন রকমের জিন থাকে। ধরে নিই এই জিনটা থেকে একটা প্রোটিন তৈরি হলো, আলফা চেন তৈরি হলো, এই জিন থেকে বিটা চেন তৈরি করলো, তারপরে পরবর্তীতে এখান থেকে আলফা চেন তৈরি করলো, এখান থেকে বিটা চেন তৈরি করলো। তার মানে এই জিনের আমরা যে জানি ডিএনএ সিকোয়েন্স ATCG এরকম। তো এইখানে রিকম্বিনেশন পদ্ধতি হয়। রিকম্বিনেশন পদ্ধতিটা হচ্ছে প্রথমে এইটুকের ডিএনএ বা জিন থেকে একটা এমআরএনএ তৈরি হবে, পরবর্তীতে তারপরে এইটুক অংশ থেকে এমআরএনএ তৈরি হবে, তার পরবর্তীতে এইটুক থেকে তৈরি হবে। এরকমভাবে ভ্যারিয়েশন করবে বা রিকম্বিনেট হবে। রিকম্বিনেট বলতে আমরা কি বুঝি? বা এটা আরেক টাইপের আছে যে এখানকার এটা হচ্ছে ট্রান্সপোশন নামক এক ধরনের ক্রোমোসোম আছে, যে অন্য আরেকটা ডিএনএর অংশ থেকে কিছু নিউক্লিওটাইড এখানে করে চলে আসবে, এখানে করে চলে এসে এই জিনটাকে রিকম্বিনেট করবে। তখন সেখান থেকে নতুন এমআরএনএ, নতুন এমআরএনএ থেকে নতুন প্রোটিন থেকে নতুন আলফা চেন, বিটা চেন, দেন টি সেল রিসেপ্টর তৈরি হতে পারে। এই জন্য এখানে করে এক কথায় বলতে পারি আমরা রিকম্বিনেশন হয়ে ডিএনএটার যে নিউক্লিওটাইডগুলো রয়েছে এই নিউক্লিওটাইডগুলো পরস্পর রিকম্বিনেশন করে, মানে পরস্পর চেঞ্জ হতে থাকে। তার মানে এই জিনটা কি হতে পারে? পরস্পর ভ্যারিয়েবল হতে পারে। এখানের অবস্থার চেঞ্জটা কিছুক্ষণ পরপর ভ্যারিয়েবল হতে পারে। কখনো এইটুক নিয়ে জিন হবে, কখনো এইটুক নিয়ে, কখনো এইটুক নিয়ে, এরকমভাবে ভ্যারিয়েবল হতে পারে। ডাইভার্সিটিও সেম জিনিস। এবং হচ্ছে আলফা চেন তৈরি করলো, বিটা চেন তৈরি করলো, দুইটা চেন তখন কি হলো? যোগ হলো। এই জন্য বলা হচ্ছে জয়েনিং। এই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন, এবং আরেকটা ভাষায় বলা হবে ভ্যারিয়েবল ডাইভার্সিটি অ্যান্ড জয়েনিং, VDJ রিকম্বিনেশন বলা হয় এটাকে এক কথায়। তাহলে এভাবেই তৈরি হয়। এটা হচ্ছে কেন? এটা হলে আমাদের জিনের যে নিউক্লিওটাইডের কিছু চেঞ্জ ঘটবে। এই রিকম্বিনেশন ঘটলে নিউক্লিওটাইডের সিকোয়েন্সের কিছু পরিবর্তন ঘটবে। নিউক্লিয় সিকোয়েন্সের যত পরিবর্তন ঘটবে তত নতুন নতুন জিন তৈরি হবে, যত নতুন নতুন জিন তৈরি হবে তত নতুন নতুন এমআরএনএ প্রোটিন তৈরি হবে, যত নতুন নতুন এমআরএনএ প্রোটিন তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, তত নতুন নতুন টি সেল রিসেপ্টর তৈরি হবে। আর আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রকমের টি সেল রিসেপ্টর তৈরি করা, কারণ আমাদের বডিতে অ্যান্টিজেন এক রকমের না। এবার আমরা দেখব, ধরে নিই এই টি সেলটা এখন হচ্ছে থাইমাসের কর্টেক্স। আমরা জানি একটা গ্ল্যান্ডের কর্টেক্স থাকে বাইরের দিকে, তারপরে মেডুলা, তারপরে মেডুলার ভিতরে থাকে ব্লাড কানেকশন। তাহলে প্রথমে টি সেলটা প্রথমে কর্টেক্সে প্রবেশ করবে, তারপর মেডুলাতে যাবে। তো কর্টেক্সে কী ঘটছে সেটা এখন আমরা দেখব। এটা ধরে নিই একটা ইনম্যাচুর টি সেল আসলো থাইমাসের কর্টেক্সে আসলো। আসার পর যেহেতু তার CD4 ছিল না, CD8 ছিল না, তার কোনো টি সেল রিসেপ্টর ছিল না, সে ধীরে ধীরে এগুলা জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করতেছে। এখানে বললাম জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করবে। জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে যত প্রোটিন তৈরি করবে তত কি হবে? প্রোটিনগুলা পরবর্তীতে এই বিভিন্ন মার্কার হিসেবে কাজ করবে, টি সেল রিসেপ্টর মার্কার, CD4 মার্কার, CD8 মার্কার, এসব। তো ধরে নিই ধীরে ধীরে প্রথম কাজ হচ্ছে, প্রথমে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে টি সেল রিসেপ্টর তৈরি হলো, তারপরে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে CD4 CD8 মলিকুল তৈরি হলো। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা ম্যাচিউর টি সেল। এখন এই ম্যাচিউর টি সেলকে পরীক্ষা করা হবে।
তাহলে একটা ইমম্যাচিউর টি সেল থেকে ম্যাচিউর টি সেল তৈরি হলো কীভাবে? এখানে পরস্পর জিন অ্যাক্টিভেশন হতেই থাকতেছে, একটার পর আরেকটা জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হচ্ছে। প্রোটিনগুলো পরবর্তীতে টি সেল রিসেপ্টর CD4 CD8 মলিকুল তৈরি করে টি সেলের গায়ে লেগে থাকছে। এটাই হচ্ছে টি সেল মার্কার এগুলা। তার মানে এটা একটা ম্যাচিউর টি সেল তৈরি হলো। এখন এই ম্যাচিউর টি সেলকে পরীক্ষা করতে হবে। আমরা জানি, আমরা আরেকটু আগে দেখলাম এখানে এই টি সেল রিসেপ্টর কার সাথে বাইন্ড করে? এই ম্যাক্রোফেজ যখন সেটাকে অ্যান্টিজেনটাকে হজম করতে পারলো না, তখন সেটা MHC2 মলিকুলের মাধ্যমে অ্যান্টিজেনটাকে প্রদর্শন করছে। তারপর আমরা বলতে পারি টি সেল রিসেপ্টর এই MHC2 মলিকুল এবং অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। তাহলে এখন আমাকে টেস্ট করতে হবে যে টি সেল রিসেপ্টরটা যে তৈরি যে করলাম, এটা হচ্ছে বাইন্ড করতেছে কিনা, MHC মলিকুলের মাধ্যমে বাইন্ড করছে কিনা। যেহেতু এটা বাইন্ড করতে হবে, তাহলে যদি বাইন্ড করে, এখানে করে লিখেছে বাইন্ড করাকে লিখেছে রিকগনাইজ, যদি বাইন্ড করে তাহলে সেটা কোথায় যাবে? নেক্সট স্টেপে যাবে। আর যদি বাইন্ড যদি না করে তাহলে জানি আমরা অ্যাপোপ্টোসিস হবে। তার মানে এই ম্যাচিউর টি সেলকে এখন একটা পরীক্ষা করা হবে। পরীক্ষাটা হচ্ছে যেহেতু টি সেল রিসেপ্টর বাইন্ড করে MHC মলিকুলের মাধ্যমে সাথে, এখন MHC মলিকুলের সাথে বাইন্ড করতেছে কিনা। বাইন্ড না করে তো আমার কোনো কাজ নাই। বাইন্ড না করে তো সে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, সাইটোটক্সিক সেল তৈরি করতে পারবে না। সেজন্য যদি বাইন্ড না করে, নট রিকগনাইজ করে, তাহলে সেটা অ্যাপোপ্টোসিস হয়ে সেল ডেথে মারা যাবে। আর যদি রিকগনাইজ করে তাহলে তাকে পরবর্তী স্টেপের জন্য পাঠানো হবে। মানে কর্টেক্সের কাজ শেষ, এরপরে মেডুলাতে গিয়ে পাঠানো হবে। এটা আর কি লেখা হয়েছে। এখানে যেহেতু কোনো কিছু মলিকুল নাই, ইমম্যাচিউর থেকে ম্যাচিউর হলো, ডাবল নেগেটিভ টি সেল বলা হচ্ছে। এখানে যেহেতু কোনোটাই নাই, CD4ও নাই, CD8ও নাই, সেজন্য বলা হচ্ছে ডাবল নেগেটিভ। আর এখানে দুইটাই আছে, ম্যাচিউর টি সেল হয়ে গেছে CD4 CD8, সেজন্য বলা হচ্ছে ডাবল পজিটিভ টি সেল। কীভাবে হচ্ছে? এই যে পরস্পর জিন অ্যাক্টিভেশন হচ্ছে। প্রথমে ধরে নিই টি সেল রিসেপ্টরের জিন অ্যাক্টিভেশন হলো, এই জন্য TCR তৈরি হলো। TCR কীভাবে তৈরি হলো? প্রথমে আলফা চেনের জিন অ্যাক্টিভেশন হলো, তারপরে বিটা চেনের জিন অ্যাক্টিভেশন হলো, এরকমভাবে। তারপরে CD4 মলিকুলের জিন অ্যাক্টিভেশন হলো, এই জন্য CD4 তৈরি হলো। তারপরে CD8-এর জিন অ্যাক্টিভেশন হলো, এই জন্য CD8 তৈরি হলো। এর কি বলতেছে? expression of CD3 with TCR, expression of the CD4 and CD8, conversity to the diversity alpha chains and ultimately T cell diversity. আমরা আরেকটু আগে জানলাম আমাদের বডিতে কি থাকে? অসংখ্য ধরনের অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনগুলোকে বাইন্ড করা, টি সেলের সাথে বাইন্ড করার জন্য TCR বিভিন্ন ধরনের হতে হবে। এখন TCR এর ডাইভার্সিটি, বিভিন্ন ধরনের TCR কার উপর ডিপেন্ড করে? সবগুলোতে তো CD4 আর CD8 থাকে। তার মানে একটা টি সেল থেকে আরেকটা টি সেলের পার্থক্য বা ডাইভার্সিটি নির্ধারণ করে টি সেল রিসেপ্টর। এই টি সেল রিসেপ্টরের বিশেষ করে আলফা চেন, এটা আর কি বলতেছে। তার মানে এই আলফা চেনে যত ডাইভার্সিটি হবে, একটা টি সেল থেকে আরেকটা টি সেলের মধ্যে পার্থক্য হবে। এখানে আমরা বললাম না, আমাদের তো অনেক ধরনের টি সেল তৈরি করতে হবে। এখানে একটা অ্যান্টিজেনের জন্য একটা TCR রিসেপ্টর, আরেকটা অ্যান্টিজেনের জন্য আরেকটা TCR রিসেপ্টর। তারপর আমরা বলতে পারি এখানে আমাদের অনেক ধরনের টি লিম্ফোসাইট তৈরি করতে হবে, যাদের প্রত্যেকের TCR আলাদা আলাদা। তো এই TCR আলাদা কার উপর নির্ভর করে? TCR আমরা জানি তিনটে জিনিস নিয়ে তৈরি, আলফা চেন, বিটা চেন, CD3। তো এই আলফা চেন যত ডাইভার্সিটি হবে, যত আলাদা হবে একটা আরেকটা থেকে, TCR রিসেপ্টর তত আলাদা হবে। আর কি বলা হয়েছে এটা। পরবর্তীতে তখন শেষে কি থাকবে? একটা টি সেলে TCR রিসেপ্টর থাকবে, CD4 থাকবে, CD8 মলিকুল থাকবে। এই তো হয়ে গেল। তাহলে ডাবল নেগেটিভ টি সেল থেকে ডাবল পজিটিভ টি সেল কীভাবে তৈরি হচ্ছে? জিন অ্যাক্টিভেশন হচ্ছে, জিনের এক্সপ্রেশন ঘটতেছে। জিনের এক্সপ্রেশন কীভাবে ঘটছে? প্রোটিন সিনথেসিসের মাধ্যমে। প্রোটিনগুলো কী কী? CD3, TCR, CD4, CD8। তো এইগুলা পরস্পর তৈরি হচ্ছে এবং টি সেলের গায়ে লেগে যাচ্ছে। এবার একটা টি সেল, আমরা তো দেখলাম অনেক ধরনের টি সেল তৈরি করতে হবে। অনেক ধরনের টি সেল কার উপর ডিপেন্ড করে? টি সেল রিসেপ্টরের ওপর। CD4, CD8 প্রত্যেকটা টি সেলে একই রকম, কিন্তু TCR এক একটা টি সেল থেকে আরেকটা টি সেলে ভ্যারি করে। তো ভ্যারি করবে কিভাবে? TCR এর কোন উপাদানের সাথে? আলফা চেইনের সাথে। ওই যে বললাম আমরা রিকম্বিনেশন করে, এই যে র্যাগ এনজাইমের মাধ্যমে, র্যাগ 1 অ্যান্ড র্যাগ 2 এনজাইম হচ্ছে এই জিনটাকে অ্যাক্টিভেট করে। এই জিনটা অ্যাক্টিভেট করার ফলে এখানে যে নিউক্লিওটাইডের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সগুলো রিকম্বিনেশন করে। রিকম্বিনেশনের কারণে প্রথমে এক ধরনের mRNA তৈরি হলো, রিকম্বিনেট করে আরেক ধরনের mRNA তৈরি হলো। তাহলে প্রথমকার mRNA থেকে এক ধরনের প্রোটিন থেকে এক ধরনের TCR, পরবর্তী থেকে আরেক ধরনের TCR। তাহলে এই হচ্ছে আমাদের
তাহলে আমাদের পজিটিভ সিলেকশন বা থাইমিক কর্টেক্স, এটাকে পজিটিভ সিলেকশন বলা হচ্ছে, যেহেতু এমএফসি মলিকিউলের সাথে বাইন্ড করতে হবে। যদি সে বাইন্ড করতে পারে তাহলে তাকে পরবর্তী স্টেপে পাঠানো হবে, যদি সে বাইন্ড না করতে পারে তাহলে সে অ্যাপোপ্টোসিস হয়ে সেল ডেথ হবে।